দেখো এখন আমরা অজীব রেখা আঁকবো, ঠিক আছে? অজীব রেখা আঁকবো। সো অজীব রেখাও তোমার 100% ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় 100% আসবে, ঠিক আছে? মিস হবে না। সো এখান থেকে অজীব রেখা যদি আমরা আঁকতে যাই তাহলে হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি লাগবে, ঘনসংখ্যা লাগবে, আর কি ক্রমযোজিত ঘনসংখ্যা লাগবে। যেখানে শ্রেণীব্যাপ্তি এবং ঘনসংখ্যা তোমার কি পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকবে, তোমার এক্সট্রা হিসেবে কি ক্রমযোজিত ঘনসংখ্যাটা বের করে নিতে হবে। সো এই যে ক্রমযোজিত ঘনসংখ্যা, এটা কিভাবে বের করতে হয়? তোমাকে যেটা করতে হবে, এই যে ঘনসংখ্যা প্রথমে, এই প্রথম যে ঘনসংখ্যাটা, এটাতে সরাসরি এটা হচ্ছে এখানে লিখে দিতে হবে। এই যে 4, আমি এটাকে এখানে লিখে দিলাম একদম সরাসরি। এখানে প্রথম যেটা থাকবে ওটা হুবহু এইভাবে এখানে লিখে দিতে হবে। তারপর থেকে যেটা করতে হবে, তোমরা কোনাকুনি হচ্ছে যোগ করতে হবে। এই 10-এর সাথে এই 4 হচ্ছে যোগ করতে হবে, তাহলে তুমি কত পাবা বলো তো? 14 পাবা। তারপরে এই 15-র সাথে 14 যোগ করতে হবে, তাহলে তুমি কত পাবা ভাইয়া? 15-র সাথে যদি আমি 14 যোগ করি তাহলে কিন্তু আমি 29 পাবো, ঠিক আছে? তারপরে 12-র সাথে কি 29 হচ্ছে যোগ করতে হবে, তাহলে তুমি কত পাবা ভাইয়া? 41 পাবা, ঠিক আছে? 41। তারপর 41-এর সাথে কি 6 যোগ করবা, তাহলে কত পাবা? 47 পাবা, ঠিক আছে? 47 পাবা। তারপর কি 47-এর সাথে কি 3 যোগ করবা, তাহলে কত হবে? 50 পাবা। অবশ্যই পরীক্ষায় পেন্সিল দিয়ে করবা, এবং হচ্ছে এগুলা এবার এরকম দাগ দিও না, জাস্ট হচ্ছে বোঝানোর সুবিধাতে আমি ওইভাবে দেখাইলাম যে গুণা করে যোগ করতে হয়, ঠিক আছে? সো এইভাবেই তোমাকে কি ক্রমযোজিত গণসংখ্যাটা কি ভাইয়া বের করে নিতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি করব আমরা, হচ্ছে এই যে একটা গ্রাফ পেপার হচ্ছে তোমাকে দেওয়া হবে। সো গ্রাফ পেপার দেওয়ার পর তুমি যেটা করবা, এই যে এক্স অক্ষ বরাবর হচ্ছে একটা দাগ দিবা, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর একটা দাগ দিবা। দাগ দেওয়ার ক্ষেত্রে এদিকে একটু ফাঁকা রাখবা, কারণ নিচে একটু লেখালেখি আমাদের করতে হবে। সো এইভাবে হচ্ছে একটা দাগ দিবা, বুঝছো? তারপরে কি করবা, এই যে ওয়াই অক্ষেও কি এইভাবে একটা দাগ দিবা, একদম সিম্পল, বুঝছো? আমি তোমাকে একদম বেসিক থেকে বোঝাচ্ছি, একদম সহজ। সো দাগ দেওয়ার ক্ষেত্রে এইদিকে একটু জায়গা রাখবা, এইদিকে একটু জায়গা রাখবা, ঠিক আছে? সো এই যে নিচে তুমি কি লিখবা, মনে রাখবা নিচে লিখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই পরীক্ষায় ভুল করে। নিচে লিখতে হবে তোমার শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, শ্রেণীব্যাপ্তির শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, উচ্চ সীমা, শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, অথবা কি শ্রেণীর উচ্চ সীমা, একই কথা। শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, ভাইয়া শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা কি? শোনো, শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা হচ্ছে এই যে দেখো শ্রেণীব্যাপ্তি এখানে আছে, তাই না? এগুলা কি শ্রেণীব্যাপ্তি, তাই না? এই যে দেখো এগুলো হচ্ছে কি আমাদের শ্রেণীব্যাপ্তি। সো এগুলোর মধ্যে এগুলা হচ্ছে শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা, এই যে এগুলা হচ্ছে কি শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা, আর এই যে এগুলা হচ্ছে কি শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। সো আমাদের আসলে নিতে হবে কি এই যে এগুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের নিতে হবে, এই শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাগুলো কি এখানে আসলে বসাইতে হবে, বুঝছো? আচ্ছা, আর এই দিক বরাবর কি বসাইতে হবে? এই দিক বরাবর হচ্ছে ভাই আপনার ক্রমযোজিত গণসংখ্যা বসাইতে হবে। এই যে যেটা বের করলা এটা হচ্ছে কি এই দিক বরাবর বসাইতে হবে। তাহলে এদিকে তোমার ক্রমযোজিত ক্রমযোজিত ঘনসংখ্যা বসাইতে হবে, ঘনসংখ্যা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এদিকে ক্রমযোজিত গণসংখ্যা বসবে, আর এইদিকে কি আমাদের শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা বসবে। এখন দেখো বসানোর ক্ষেত্রে তোমাকে একটু যেটা করতে হবে, তোমাকে এর আগেও আমি একটা ভিডিওতে বলছিলাম যে প্রথমে এই যে 5টা ঘর আছে এটা কি ভাঙা চিহ্ন দিতে হবে। কেন ভাঙা চিহ্ন দিতে হবে? কারণ দেখো এদিক বরাবর আমরা কি বসাবো, শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, সেটা শুরু হইতেছে কত থেকে? ধরো 50 থেকে শুরু হইতেছে সাপোজ। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু 0 থেকে শুরু করতেছি না। যদি কোনো একটা জিনিস 0 থেকে শুরু হতো, এই বিন্দুটার নাম কি বলতো? এটা কিন্তু 0,0 বিন্দু, 0,0। সো আমাদের যেহেতু 0 থেকে তো শুরু হচ্ছে না, এই জন্য কি আমরা প্রথমে 5টা ঘর একটু ভাঙা চিহ্ন দিব, দিয়ে কি আমরা হচ্ছে এখান থেকে কি মেইনলি শুরু করব। আচ্ছা, এখান থেকে যে শুরু করব, কত থেকে শুরু করব? দেখো তোমাদেরকে বলছি, আমি সব জায়গায় বলি যে যে কোনো গ্রাফ আঁকার ক্ষেত্রে তোমার এই যে এখানে এক্স অক্ষ বরাবর যে মানটা নিতে হবে, সেটা এখানে যা দেওয়া থাকবে এর 1 ঘর আগে থেকে শুরু করতে হবে। অর্থাৎ এখানে কত আছে? সর্বপ্রথম 50, তাহলে 50-এর 1 ঘর আগে নিতে হবে। তাহলে চিন্তা করো 80, 70, 60, 50, তাহলে এরপরে যদি একটা ঘর হইতো সেটা কত হইতো বলতো? সেটা কিন্তু 40 হইতো, বুঝছো? এই যে 10 করে কমতেছে না, দেখো 100, 90, 80, 70, 60, 50, 40 এইভাবে হবে। তাহলে এর 1 ঘর আগের থেকে নিতে হবে, তাহলে কি 40 থেকে হচ্ছে আমাদের শুরু করতে হবে, ঠিক আছে? সো 40 থেকে হচ্ছে শুরু করবা, তাহলে এখানে তুমি কত দিবা? 40 থেকে আসলে শুরু করবা, বুঝছো? ওকে, এখন একটা বিষয় তোমাকে আমি বলি, শোনো। দেখো 40 থেকে কত 100 আছে, তাহলে মাঝখানে মোট কয় ঘর বলো তো? দেখো তুমি যদি একটু হিসাব করো, 100 থেকে 100 - 40 যদি করো, তাহলে হচ্ছে আমাদের
60টা ঘর। এখন তোমাকে দেখতে হবে যে তোমার এখানে কি 60টা ঘর, 100 থেকে 40 বাদ দিলে কি 60টা ঘর। তোমার এখানে একটু দেখতে হবে যে এক্স অক্ষ বরাবর তোমার যে গ্রাফটা দেওয়া আছে এই গ্রাফে 60টা ঘর আছে কিনা, বুঝছো, দেখতে হবে একটু। তাহলে দেখো আমি যদি একটু দেখি, ধরো এখানে কয় ঘর, 5 ঘর, 5 ঘর, তারপর এখানে কয়টা, 10টা। তাহলে দেখো এখানে 10, 20, 30, 40, 50, 60, আর এখানে তো আরো আছে। তাহলে আমাদের 60টা ঘর কিন্তু আছে। যেহেতু 60টা ঘর এক্স অক্ষ বরাবর আছে, এই জন্য আমরা এখানে এক ঘর সমান 1 একক ধরবো। এক ঘর সমান 1 একক, বুঝছো। যদি তোমার এখানে যে পরিমাণ ঘর থাকে আছে, এই পরিমাণ ঘর যদি তোমার গ্রাফে থাকে, তোমাকে যে গ্রাফ পেপার দেওয়া হবে ওই গ্রাফে যদি থাকে, তাহলে তুমি কি ধরবা ভাইয়া, এক ঘর সমান কি 1 একক ধরবা। সো এক ঘর সমান যদি 1 একক ধরি, তাহলে আমাদের এখানে যদি হচ্ছে আমি 40 বসাই, তাহলে তারপরে কত আছে 50। সো 50টা তাহলে কোথায় বসবে, দেখো 40 থেকে 50 মাঝখানে কয় ঘর, 10 ঘর। তাহলে এই হচ্ছে 5 ঘর, এই হচ্ছে 5 ঘর, 10 ঘর। তাহলে এখানে আমাদের কত বসবে, 50 বসবে। এই যে এখানে আমাদের 50 বসবে। তারপর হচ্ছে কি 60 আছে, সো আবার কি 10 ঘর পরে, তাহলে এখানে হচ্ছে আমাদের কি 60 বসবে। তারপর এখানে আমাদের কত বসবে, 70 বসবে। এই যে 70 বসবে। তারপরে কত 80, তারপর কত 90, তারপর কত আমাদের 100। বুঝছো ভাইয়ারা, এইভাবে হচ্ছে কি তোমার শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাগুলো কি ভাইয়া বসায়ে দিতে হবে। আচ্ছা, তারপর কি এখন ক্রমযোজিত ঘনসংখ্যা তোমার হিসাব করতে হবে। সো এখানেও তুমি একটু দেখো, খেয়াল করো, তোমার ক্রমযোজিত ঘনসংখ্যা সর্বোচ্চ কয়টা আছে, 50 পর্যন্ত আছে, 50 পর্যন্ত আছে। সো তোমাকে একটু দেখতে হবে যে তোমার এখানে 50টা ঘর আছে কিনা। যদি 50টা ঘর থাকে, তাহলে তুমি এক ঘর সমান 1 একক কি ধরবা। তাহলে দেখো তো এখানে কয়টা ঘর আছে, দেখো 5, 10, তাহলে 10, 20, 30, 40। দেখছো আমাদের কিন্তু 50টা ঘর কিন্তু এদিকে নাই। সো আমাদের যেহেতু 50টা ঘর এদিকে নাই, তাহলে আমরা বুদ্ধি করে একটু ধরবো হচ্ছে এইভাবে যে 2 ঘর সমান হচ্ছে 1 একক, 1 একক। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা কি 2 ঘর সমান কি 1 একক ধরবো। তাহলে যখন আমি 2 ঘর সমান 1 একক ধরবো, তখন কিন্তু হিসাবটা এইভাবে হবে যে, এই দেখো এইভাবে হবে জিনিসটা, দেখো 2, 4, 6, 8, 10। তাহলে এইখানে কিন্তু হচ্ছে কত আমাদের 10 হবে, বুঝছো। তারপর কি 12, 14, 16, 18, 20। তাহলে এখানে কিন্তু আমাদের 20 হবে। দেখো নর্মালি যদি এক ঘর সমান 1 একক হইতো, তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের কি 10 হওয়ার কথা ছিল। বাট আমরা যেহেতু এখানে 2 ঘর সমান 1 একক ধরলাম, এই জন্য আমাদের এখানে কত হয়েছে ভাইয়া, দেখো 10-এর ঘরে কিন্তু 20 এসে পড়ছে, বুঝছো, 20 হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, ওকে। তাহলে 20 যদি হয়, তাহলে 20, তাহলে এখানে কত হবে ভাইয়া, 30, এখানে হচ্ছে 40, এখানে হচ্ছে 50, এখানে হচ্ছে 60, এখানে হচ্ছে কত আমাদের 70। ঠিক আছে। আচ্ছা, আমাদের আর লাগবে না, আমাদের 50 পর্যন্তই লাগবে। ওকে, ফাইন। তাহলে এখন হচ্ছে বসানোর পালা। তাহলে কিভাবে বসাবো ভাইয়া, দেখো তোমার এই 40-এর জন্য কি কোনো কিছু আছে, দেখো 40-এর জন্য কি কোনো ক্রমযোজিত ঘনসংখ্যা আছে, নাই। নাই মানে কি শূন্য, বুঝছো। তাহলে 40-এর জন্য কত, শূন্য। তো 40-এর জন্য ভাইয়া শূন্য, অর্থাৎ কি এখানেই বসবে, এখানেই বসবে। এবার দেখো এই যে 50 থেকে শুরু, তাহলে 50-এর জন্য কত, 4। সো এই যে 50-এর জন্য তুমি 4, তাহলে দেখো এই যে 2, 4, এখানে কিন্তু 4, ঠিক আছে, যেহেতু এক ঘর সমান কি 2 একক, ওয়াই অক্ষ বরাবর, বুঝছো। তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের। তারপর 60-এর জন্য কত আছে, 14। দেখো 60-এর জন্য কিন্তু আমাদের 14 আছে। এই যে 60-এর জন্য কত আছে, আমাদের 14 আছে। সো 60-এর জন্য যদি 14 হয়, তাহলে দেখো এখানে আমাদের কত, 10। তাহলে 12, 14, বুঝছো, এই যে এই ঘরে, ঠিক আছে, 12, 14 এই ঘরে। তারপরে দেখো আমাদের কত আছে, 29। 70-এর জন্য কত আছে, 29। তাহলে দেখো 29 কোথায় হবে ভাইয়া, 29 দেখো আমাদের এই যে এখানে হচ্ছে কত, 20, 20, তাহলে 22, 24, 26, 28, 29, এই যে 30-এর একটু নিচে, ঠিক আছে, এই করে হবে 29। বুঝতে পারছো ভাইয়ারা। আচ্ছা, এখানে দিলাম কেন, এটা না, এই যে 70-এর এই জায়গায় না, দেখো 70 এটা কতর জন্য, 70-এর জন্য। তাহলে 70-এর জন্য 29 কোথায় হবে, এই যে এই পয়েন্ট হবে, ঠিক আছে, এই পয়েন্ট হবে। তারপর কত আছে আমাদের 80, 80-এর জন্য কত হবে, 41। সো তাহলে 41 দেখো কোথায় হবে, এই যে এখানে কত আছে, 40। দেখো এই যে এই বরাবর কত আছে আমাদের, 40। তাহলে 41 হবে হচ্ছে ভাই তোমার এই জায়গাটাই, এই জায়গায় হবে কি 41। তারপর কত আছে আমাদের, 90-এর জন্য হচ্ছে 47। তাহলে 90-এর জন্য হচ্ছে 47। তাহলে এই যে 90, এই যে 90, দেখো এই যে 90, 47, তাই না। তাহলে এখানে হচ্ছে কত আমাদের, 40, 42, 46,
42, 46, 47 এই পয়েন্টটি কি আমাদের হবে 47। তারপর আমাদের কত আছে 90 পরে কত আছে 100 আছে। সো 100 এর জন্য আমাদের কত আছে 50। সো 100 এর জন্য যেহেতু 50 আছে তাহলে আমাদের কত হবে এই জায়গা এই জায়গাটাই হবে। বুঝতে পারছো ভাইয়ারা? সো এইবার হচ্ছে তুমি কি করবা, এগুলো হচ্ছে যোগ করে দিবা। তাহলে দেখো এই যে এগুলা তুমি এখানে 50 এর যোগ করো, যোগ করো, যোগ করো, যোগ করো, যোগ করো। বুঝছো? এবার দেখো ওই যে একটা ঘর আমরা এক্সট্রা নিলাম না, এই দেখো 40টা কি আমরা এক্সট্রা নিছিলাম। সো তাহলে এইটা হচ্ছে কি তোমার এইভাবে পূরণ করে দিতে হবে একটু ডট ডট দিয়ে। হ্যাঁ, এইভাবে ডট ডট দিয়ে কি এটা মিলাই দিতে হবে 40-এর সাথে, 40-এর সাথে এটা কি ডট ডট দিয়ে মিলাই দিতে হবে। বুঝছো? তাহলে আমাদের এইভাবে হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যার বা অজীব রেখা হচ্ছে আমাদের আঁকতে হবে। অজীব রেখার ক্ষেত্রে শেষে একটা ঘর বেশি নিতে হয় না, বহুভুজের ক্ষেত্রে নিতে হয়, বাট অজীব রেখার ক্ষেত্রে শেষের ঘরটা বেশি নিতে হয় না, কারণ শেষে তো মিলানোর প্রয়োজন নাই এখানে, তাই না? মানে নিচে তো নিয়ে আসার প্রয়োজন নাই। এই জন্য হচ্ছে কি অজীব রেখার ক্ষেত্রে আমাদের 100 পর্যন্তই হবে, মানে এখানে যত থাকবে তত পর্যন্তই। আর বহুভুজের ক্ষেত্রে শেষেও কি একটা এক্সট্রা নিতে হয়। ওকে ফাইন, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন দেখো যে তোমরা লিখবা একটা যে লেখা আছে না তোমাদের, ওই লেখাটাও হচ্ছে আমি এখানে দেখো একটা ফরম্যাট হচ্ছে তোমাদের দিয়ে দিচ্ছি। এই ফরম্যাটটা তুমি তোমার যে কোনো গ্রাফের ক্ষেত্রে ইউজ করতে পারো, অজীব রেখা, বহুভুজ, তারপর আয়তলেখা, যে কোনো গ্রাফের ক্ষেত্রে তুমি কি এই ফরম্যাটটা ইউজ করতে পারবা। সো তুমি লিখবা সব কাগজে এক অক্ষে ক্ষুদ্রতম ড্যাশ ঘর। তাহলে এই ড্যাশ ঘরে তুমি কত বসাবা? তাহলে কি বলছি, এক অক্ষে ক্ষুদ্রতম ড্যাশ ঘর সমান শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমার ড্যাশ একক। সো তাহলে তুমি কত ঘর ধরছো দেখো, আমরা কিন্তু এক অক্ষে কিন্তু এক ঘরই ধরছি, এক ঘর সমান কিন্তু এক এককই ধরছি। সো তাহলে তুমি এখানে কি বসাবা, একই বসাবা। হ্যাঁ, পেন্সিল দিয়ে লিখি, তাহলে এখানে এক ঘর সমান কি তোমার এক এককই হবে। বুঝছো? আর হচ্ছে ওয়াই অক্ষে ক্ষুদ্রতম ড্যাশ ঘর সমান ক্রমজিত ঘনসংখ্যার ড্যাশ একক। তাহলে তাহলে দেখো ভাইয়া, ওয়াই অক্ষে কিন্তু আমরা ক্ষুদ্রতম 2 ঘর সমান কিন্তু এক একক ধরেছি। তাহলে এখানে কি 2 ঘর সমান কি এক একক ধরে ঘনসংখ্যা বহুভুজ অথবা কি অজীব রেখা আঁকা হলো। অর্থাৎ ঘনসংখ্যা বহুভুজের ক্ষেত্রে কি ঘনসংখ্যা বহুভুজ দিবা, অজীব রেখার ক্ষেত্রে কি অজীব রেখা দিবা, আঁকা হলো। তাহলে এই ফরম্যাটটা কি তোমরা ভাইয়া ইউজ করতে পারবা। সো ভাইয়ারা তোমরা সবাই কমেন্ট বক্সে একটু বলবা যে ভাইয়া ক্লাসটা কেমন লাগছে আর কি। এখন আমরা দেখবো হচ্ছে বহুভুজ কিভাবে অঙ্কন করতে হয়। তো বহুভুজ তোমাদের পরীক্ষায় আসবেই, 100% ইম্পর্টেন্ট, এটা থেকে 100% আসবে। সো দেখো এইটা আমরা কিভাবে করতে পারি। তো বহুভুজ আঁকার জন্য আমাদের 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি, আর একটা হচ্ছে কি শ্রেণী মধ্যমান, আর একটা হচ্ছে কি আমাদের ঘনসংখ্যা। এই 3টা জিনিস লাগবে, যার মধ্যে তোমাকে শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে এই ঘনসংখ্যা, এই 2টা জিনিস কি তোমার পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকবে। শ্রেণীব্যাপ্তি আর ঘনসংখ্যা দেওয়া থাকবে। সো শ্রেণী মধ্যমানটা তোমাকে একটু বের করে নিতে হবে। সো শ্রেণী মধ্যমানটা তুমি কিভাবে বের করবা, এই যে দেখো এখানে কত আছে 41 আর কত 50। তুমি যেটা করবা ভাইয়া 41 যোগ হচ্ছে কত করবা 50 করবা, ভাগ হচ্ছে 2 করবা, তাহলেই তুমি কি শ্রেণী মধ্যমান পাবা। তাহলে 50, 90, 91, সো 45.5। তাহলে এখানে কত বসবে আমাদের ভাইয়া 45.5, 45.5। ঠিক আছে, সেম ভাবে তুমি কি 51 প্লাস 60 করবা, 51 প্লাস হচ্ছে 60 ভাগ কত 2, এটা করবা। তাহলে তুমি কত পাবা ভাইয়া, তুমি যেটা পাবা সেটা হচ্ছে কত 55.5, 55.5, 55.5। এখন দেখো তুমি কি সবগুলা কি এইভাবে যোগ করে ভাগ করে বের করবা। তুমি যদি একটু বুদ্ধিমান হও তুমি বুঝবা যে 45.5, 55.5, তাহলে তারপরে কত হবে বলতো 65.5, তারপরে কত হবে 75.5, 85.5, তারপর কত হবে আমাদের 95.5। বুঝছো? এইভাবে হচ্ছে কি এগুলা বের করে নিবা। প্রথমে একটা বা দুইটা হচ্ছে কি এভাবে বের করবা, তারপর তুমি বুঝতে পারবা সিকোয়েন্সটা যে হচ্ছে আমাদের কিভাবে নিতে হবে এগুলা। বুঝতে পারছো? সো এটা হচ্ছে বের করবা। তাহলে প্রথম কাজ হচ্ছে এটা শ্রেণী মধ্যমানটা বের করো। আচ্ছা, এখন হচ্ছে তুমি কি করবা ভাইয়া, তোমাকে একটা গ্রাফ দেওয়া হবে। হ্যাঁ, তোমাকে একটা গ্রাফ দেওয়া হবে, এরকম একটা গ্রাফ দেওয়া হবে। সো তুমি ভাইয়া যেটা করবা, তোমার গ্রাফটা বড় দেওয়া হইতে পারে, আবার কি একটু ছোটও দেওয়া হইতে পারে। সো আমি তোমাকে একটু ছোট গ্রাফ দিয়ে দেখাইতেছি যাতে তুমি যে কোনো পরিস্থিতিতে এটা হচ্ছে অ্যান্সার করতে পারো আর কি ইনশাল্লাহ। সো তুমি যেটা করো ভাইয়া, গ্রাফটা নেওয়ার পর এই যে এক্স অক্ষ বরাবর একটা দাগ দিবা। হ্যাঁ, এই বরাবর কি একটা দাগ দিবা, আর এই বরাবর একটা দাগ দিবা। দাগ দেওয়ার সময় মাথায় রাখবা যাতে তুমি একটু এদিক থেকে কি একটু দূরে, মানে একটু ফাঁকা রাখে তারপর হচ্ছে দাগটা দিবা, এদিক থেকেও একটু ফাঁকা রাখে দাগটা দিবা, যাতে তুমি এই যে শ্রেণী মধ্যমান আর কি ঘনসংখ্যা এই জিনিসগুলো কি লিখতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের
এই যে শ্রেণী মধ্যমান এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর বসাইতে হবে, আর ঘন সংখ্যা এটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ বরাবর বসাইতে হবে, বুঝছো? আচ্ছা, এখন কাজ হচ্ছে ভাইয়া তোমাকে একটু হিসাব করতে হবে। হিসাবটা কি? তুমি দেখো এক্স অক্ষ বরাবর কি বসাবা? শ্রেণী মধ্যমান বসাবা, তাই না? তো তুমি একটু দেখো তো ভাইয়া যে শ্রেণী মধ্যমান এখানে মোট কতগুলা ঘর আছে। তুমি যদি একটু চিন্তা করো 45.5, তাই না? একটা জিনিস সবসময় মনে রাখবা, আমরা যখন এই গ্রাফগুলো আঁকি তখন ধরো এখানে কত 45.5, তাহলে আমরা 45.5 থেকে শুরু করি না, আমরা এর এক ঘর আগে থেকে শুরু করি। আমাকে একটু বলবা যে ধরো 75.5, 65.5, 55.5, 45.5, তাহলে এর আগে যদি একটা ঘর হইতো সেটা কত হইতো বলো তো? হ্যাঁ, অবশ্যই 35.5 হইতো, তাই না? এর আগে যদি একটা গড় হইতো তাহলে কত হইতো সেটা? 35.5। কারণ কি দেখো 10 করে কমতেছে, 85, 75, 65, 55, 45, তারপর কত হইতো? 35। সো আমাদের কিন্তু এক ঘর আগে থেকে শুরু করতে হবে। তাহলে কত হবে আমাদের সেটা? 35.5। আচ্ছা, তাহলে ভাই তুমি একটু চিন্তা করো, এই 35.5 আর কত লাস্টে কত 95.5, তাহলে এখানে আসলে কতগুলা ঘর আছে তুমি যদি একটু হিসাব করে দেখো। দেখো 95.5 মাইনাস হচ্ছে 35.5, যদি একটু হিসাব করো দেখো কত বাবা? 60টা। দেখো 60 মানে 60টা ঘর আছে এখানে। শ্রেণী মধ্যমানের কতগুলো ঘর আছে ভাইয়া? 60টা ঘর আছে। সো এখন তুমি দেখবা যে তোমাকে যে গ্রাফটা দেওয়া হবে তুমি এইভাবে দাগ দেওয়ার পর এখানে কি 60টা ঘর আছে কিনা একটু দেখবা। সো আমি যদি তোমাকে একটু দেখাই, দেখো এখানে কিন্তু এই দেখো খেয়াল করো, এই তোমার হচ্ছে এক ঘর, দেখো এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, এটা কি 5 ঘর, তারপর কি 10 ঘর, তাহলে 10, 20, 30, 40, 50। দেখো আমাদের কিন্তু 60টা ঘর নাই, আমাদের কি 50টা ঘর আছে। তাহলে কি আমি যদি ধরো এক ঘর সমান এক একক ধরি তাহলে তো হবে না। তাহলে দেখো আমাদের হচ্ছে কি, এই যে এখানে যে ঘর সংখ্যা আমরা আছে 60টা ঘর, বাট এখানে কত 50টা ঘর আছে, অর্থাৎ কি আমাদের হচ্ছে কিছু ঘর শর্ট আছে। এই জন্য আমাদের ভাইয়া যেটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণী মধ্যমানের 2 একক, বুঝছো? শ্রেণী মধ্যমানের 2 একক সমান এক ঘর ধরতে হবে, বুঝছো? 2 একক সমান কি এক ঘর ধরতে হবে। এর মানে কি জানো? এই শ্রেণী মধ্যমানের 2 একক সমান এক ঘর মানে হচ্ছে, আমি তোমাকে বলি, ধরো শ্রেণী মধ্যমানের এক একক সমান এক ঘর। আমি তোমাকে আগে এটা বুঝাই। এক একক সমান এক ঘর, এটার মানে কি বলতো? এক একক সমান এক ঘর মানে হচ্ছে দেখো, সাপোজ এখানে তাহলে 0 আছে, তাহলে 1, 2, 3, 4, 5, এখানে 5 ঘর, এখানে কি 10 ঘর। তাহলে এক একক সমান যখন এক ঘর তখন এগুলা 1, 2, 3, 4, 5 এইভাবে কাউন্ট হয়। বাট যখন এই শ্রেণী মধ্যমানের 2 একক সমান এক ঘর তখন জিনিসটা তোমার এইভাবে কাউন্ট হবে যে 2, 4, 6, 8, 10, অর্থাৎ এখানে কত আসবে? 10, তারপর কত 12, 14, 16, 18, 20, 22, 24 এইভাবে যাবে, বুঝছো? এইভাবে হচ্ছে যাবে। তাহলে সেই হিসেবে এখানে কত আসবে? 10, এখানে এখানে কত 20, এখানে কত 30, 40, 50, 60, 70, 80, 90, 100। দেখছো এখন কিন্তু 100 করে হয়ে গেছে এখানে। সো এটাই হচ্ছে মিনিং, বুঝছো? তোমাকে একটু এটা বুঝতে হবে। সো তাহলে এটা যেহেতু বুঝছো, এখন দেখো তাহলে হচ্ছে আমরা এই মানগুলো হচ্ছে এখানে বসাই। এই মানগুলো হচ্ছে এখানে বসাই। আচ্ছা, শ্রেণী মধ্যমানের বিষয়টা তো হিসাব করলাম, এখন একটু ঘন সংখ্যাটাও তোমাকে একটু হিসাব করতে হবে। সো বহুভুজের ক্ষেত্রে তুমি দেখবা যে সর্বোচ্চ ঘনসংখ্যা কত আছে। দেখো সর্বোচ্চ ঘনসংখ্যা আছে হচ্ছে আমাদের কত? এখানে 15 আছে, তাই না? এই 15 আছে আমাদের কি সর্বোচ্চ ঘনসংখ্যা। সো তুমি দেখো 5 ঘর, 10 ঘর, 15 ঘর, হ্যাঁ 15 ঘর তো আছেই। সো এটা নিয়ে কোনো ভেজাল নাই, মানে ঘনসংখ্যা নিয়ে কোনো ভেজাল নাই। তাহলে ঘনসংখ্যার ক্ষেত্রে তুমি কি এক ঘর সমান এক এককই ধরবা, কারণ ঘর তো আছেই, তাই না? আর অনেক ঘর বাকি থেকে যাইতেছে। তাহলে ঘনসংখ্যা বসানোর ক্ষেত্রে কি তুমি এক ঘর সমান এক একক ধরবা, বুঝছো? ওকে, তাহলে আমরা এখন একটু বসাই। দেখো সো ভাইয়া আরেকটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, যে কোনো গ্রাফের ক্ষেত্রে, সেটা হইতে পারে তোমার হচ্ছে বহুভুজ, সেটা হইতে পারে অজীব রেখা, যে কোনো গ্রাফের ক্ষেত্রে তোমার প্রথমে এই এই কয়েকটা ঘর, 5টা ঘর তুমি হচ্ছে কি করবা? প্রথম যে 5টা ঘর থাকবে এই ঘরগুলাকে তুমি হচ্ছে ভাঙা চিহ্ন দিবা, ভাঙা চিহ্ন দিয়া এরকম করে দিবা, ভাঙা চিহ্ন অথবা এটাকে ছেদ চিহ্ন বলা হয়। এটা কেন করা হয় বলতো? এই জিনিসটা কেন করা হয়? কারণ হচ্ছে দেখো তোমার এখান থেকে শুরু হবে কত দিয়ে? 35.5 থেকে কিন্তু শুরু হবে। তাহলে এই পয়েন্টটা, এটা মিনিং করে হচ্ছে এটা কি 0 পয়েন্ট। এটা কি মিনিং করে? এটা 0,0 পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে কি 0,0 পয়েন্ট মিনিং করে। তাহলে তোমার তো হচ্ছে 35.5 থেকে শুরু হচ্ছে, তাই না? এই জন্যে আমাদের এখানে হচ্ছে
আমরা যদি এখান থেকে শুরু করি সেটা তো 0 থেকে শুরু হবে, এই জন্য আমরা হচ্ছে একটু ভাঙা চিহ্ন দিয়ে এখান থেকে শুরু করি, যাতে বোঝায় যে হচ্ছে কি আমাদের 35.5 থেকে শুরু হয়েছে। বুঝতে পারছো কাহিনীটা? অর্থাৎ এখানে কি তোমার একটু ভাঙা চিহ্ন দিতে হবে, কারণ আমরা তো আর 0 থেকে শুরু করতেছি না। যদি আমরা 0 থেকে শুরু করতাম তাহলে এই ভাঙা চিহ্ন আর দিতে হইতো না, আমরা এখান থেকে শুরু করতাম। বাট আমরা যেহেতু 35.5 থেকে শুরু করতেছি, এই জন্য একটু ভাঙা চিহ্ন দিয়ে এখান থেকে হচ্ছে আমরা শুরু করবো। বুঝছো? তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, তোমাদের কি বললাম যে কোনো গ্রাফের ক্ষেত্রে এক ঘর আগে থেকে শুরু করতে হয়। তাহলে 35.5 এর আগে কত? 35.5 এখান থেকে হচ্ছে শুরু করতে হবে। সো তাহলে এখানে লিখবা তুমি 35.5, 35.5। বুঝছো? 35.5 হচ্ছে এই ঘরটাই তুমি লিখলা, এই ঘরটা লিখলা। এখন 35.5 পরে কত আছে? 45.5, মাঝখানে ঘর ব্যবধান কত? 10। সো তুমি যেহেতু ওই যে এক সমান কি 2 ঘর ধরছো, তাহলে দেখো এখানে কত হবে? 2, 4, 6, 8, 10। তাহলে এই এতটুকুর মধ্যে কিন্তু 10 ঘর চলে গেছে। সো তাহলে এখানেই কি 45.5 বসবে, 45.5। বুঝছো? তারপরে হচ্ছে কি বসাবা? তারপর হচ্ছে তোমার সেম ভাবে 55.5, 55.5। তারপর হচ্ছে কত? 65.5, 65.5। তারপর হচ্ছে কত? 75.5। যদি দেখা না যায় একটু হচ্ছে মনোযোগ দিয়ে দেখো, তাহলেই হবে, মানে শোনো আমার কথাটা। তারপর কত আমাদের? 85.5, 95.5, হ্যাঁ 95.5। আরেক ঘর দেখো, এক ঘর হচ্ছে আগে নিতে হয়, আরেক ঘর হচ্ছে কি পরে নিতে হয়। এখানে আরেকটা ঘর এক্সট্রা লিখতে হবে তোমার কত? 95, 100.5। ঠিক আছে, এক ঘর আগে নিতে হবে, আরেকটা ঘর কি পরে নিতে হবে। সো 95.5 পরে কত আমাদের? 100.5। বুঝছো ভাইয়া? এইভাবে হচ্ছে কি তোমার নিতে হবে। তাহলে আমরা কি শ্রেণী মধ্যমানগুলা কি বসাই ফেললাম। এবার আমরা কি বসাবো? ঘন সংখ্যাগুলো বসাবো। সো ঘন সংখ্যা বসানোর ক্ষেত্রে আমরা যেহেতু এক ঘর সমান এক একক, তাহলে এখানে দেখো 1, 2, 3, 4, 5, এখানে কত? 5। তারপর এখানে কত? 10, এখানে কত আমাদের? 15, 20। আর তো লাগবে না, তাই না? সো ঘন সংখ্যা বসানোর ক্ষেত্রে আমরা যেহেতু এক ঘর সমান এক একক ধরছি, এই জন্য কি এই যে 5 ঘর পরে কি 5ই হয়েছে, 10 ঘর পরে কি 10ই হয়েছে, যেহেতু আমরা এক ঘর সমান এক একক ধরছি। বুঝছো? এইভাবে হচ্ছে কি গণসংখ্যাগুলা বসাবা। এখন হচ্ছে কি আমাদের গ্রাফটা আঁকার পালা। সো আমরা দেখো কি করব, আমাদের এই 35.5 জন্য কিন্তু কোনো মান নাই, আছে? 35.5 জন্য কি কোনো গণসংখ্যা আছে? নাই। তাহলে এটা তো হচ্ছে তোমার এখানেই থাকবে। এবার দেখো এই যে 45.5, তাহলে 45.5 এটার জন্য কত আছে? 4 আছে। সো এই 45.5 জন্য আমাদের 4 আছে। 4 মানে হচ্ছে 1, 2, 3, 4, মানে হচ্ছে কি তোমার এখানে। বুঝছো? হ্যাঁ, আচ্ছা এখানে। তারপরে দেখো আমাদের কত আছে? 55.5, 55.5 জন্য আমাদের কত আছে? 10 আছে। সো 55.5 জন্য আমাদের কত? 10, 10 হচ্ছে কি এখানে। তারপরে দেখো আমাদের 65.5, 65.5 জন্য কত আছে? 15 আছে। সো আমাদের 15 হচ্ছে কিন্তু এই জায়গায়। তারপর 75.5 জন্য কত আছে? 12 আছে। সো 12 হচ্ছে কিন্তু আমাদের ভাইয়া, দেখো 12 হচ্ছে কিন্তু আমাদের এই জায়গাটাই কিন্তু আমাদের 12। তারপর হচ্ছে 85.5 জন্য কত আছে? 6 আছে। তো 6টা হচ্ছে কি আমাদের এই জায়গায়। তারপর হচ্ছে কত? 95.5 জন্য কত আছে? 3 আছে। সো এই হচ্ছে আমাদের 3। এবার দেখো 100.5 জন্য কোনো কিছু নাই, মানে কি 0 আছে। 100.5 জন্য কোনো কিছু নাই, মানে কি 0 আছে। তারপর যে 35.5 জন্য কোনো কিছু নাই, মানে কি 0 আছে। সো এই জন্য 35.5 জন্য এখানে হবে না। দেখো 35.5 জন্য কত আছে? 0 আছে, তাহলে তো এই জায়গায় হবে। আবার 100.5 জন্য কত আছে? কোনো কিছু নাই, মানে কি 0 আছে, মানে কি তাহলে এই জায়গায় হবে। বুঝতে পারছো? তাহলে এই যে দেখো এগুলো হচ্ছে কি, এবার তুমি এগুলো কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করবা। আমি তোমাদের বোঝানোর জন্য হচ্ছে কি কলম দিয়ে দেখাইতেছি, যাতে একটু দেখা যায় আর কি। তোমরা অবশ্যই সবকিছু হচ্ছে কি পেন্সিল দিয়ে করবা। তাহলে এবারে হচ্ছে এভাবে হাত দিয়ে এইভাবে যোগ করে দিবা। এগুলো মানে কি আবার স্কেল দিয়েই করে দেয়, বাট আমি বলবো তোমাদের হাত দিয়েই করবা। বুঝছো? স্কেল দিয়ে স্যাররা দিলে অনেক সময় করে। বুঝছো? এই যে এইভাবে দেখো, তাহলে মূল গ্রাফটা কিন্তু এইটা, এই যে এতটুকু। এখন আমরা এই গ্রাফটা নিচের সাথে মিলাই দিতে হয়, এই জন্যই মেইনলি হচ্ছে আমরা 2টা পয়েন্ট অ্যাড করি। একটা পয়েন্ট আগে নেই এবং আরেকটা পয়েন্ট কি পরে নেই, যাতে গ্রাফটা আমরা মিলাই দিতে পারি। সো মিলাই দিবা এভাবে একটু ডট ডট দিয়ে, ঠিক আছে? এইভাবে ডট ডট দিয়ে মিলাই দিবা। এখানেও কি ডট 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 দিয়ে কি এভাবে মিলাই দিবা। বুঝছো? তাহলে এই হচ্ছে কি আমাদের ভাইয়া গ্রাফ। কি গ্রাফ? বহুভুজ।
আচ্ছা এখন হচ্ছে লেখাটা দেখো, লেখাটা তোমাদের জন্য আমি একদম সহজ করে দিছি ভাইয়া। তুমি যদি হচ্ছে এই লেখাটা, তুমি যদি এই লেখাটা, হ্যাঁ এই লেখাটা তুমি হচ্ছে তোমার যে কোনো জায়গায় হচ্ছে তুমি ইউজ করতে পারবা, যে কোনো জায়গায়। তুমি দেখো আমি কিভাবে সাজাইছি, একটা ফরম্যাট তোমাদের দিয়ে দিছি, এই ফরম্যাটটাই তুমি হচ্ছে সব জায়গায় ইউজ করতে পারবা। দেখো তুমি ছক কাগজে এক ছকে ক্ষুদ্রতম ড্যাশ ঘর সমান শ্রেণীমধ্যমানের ড্যাশ একক। তাহলে আমরা কি ধরছি, আমরা যেহেতু এক ছকে ক্ষুদ্রতম, আমরা কি ক্ষুদ্রতম দুই ঘর, আমরা এক ছকে কি দুই ঘর সমান কি শ্রেণীমধ্যমানের কি এক একক ধরছি না। দেখো তো এই যে এখানে তো বললাম শ্রেণীমধ্যমানের দুই একক সমান কি এক ঘর। তাহলে তোমরা কি করবা, এখানে দুই বসাবা, দুই ঘর সমান কি এক একক, বুঝছো। তারপরে কি ওয়াই অক্ষে ক্ষুদ্রতম ড্যাশ গড় সমান ঘন সংখ্যার ড্যাশ গড়। তাহলে আমরা কি ধরছি, আমরা হচ্ছে কি এক একক সমান কি এক একক ধরছি ওয়াই অক্ষে, তাই না। তো তুমি এখানে কি বসাবা, এক বসাবা, এখানে এক বসাবা, বুঝছো। তারপরে একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এই ফরম্যাটটা বুঝছো, এই ফরম্যাটটা তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবা। তুমি আবার এইভাবে মানে গড় দিও না, হ্যাঁ এইভাবে মানে হচ্ছে তুমি আবার এইভাবে দাগ দিও না। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এরকম ভাবে দিয়েছি যে তুমি জাস্ট হচ্ছে কি তোমার পরীক্ষার হলে এই জায়গাগুলোতে তোমার মানটা বসাবে আর ফরম্যাটটা কি ঠিক থাকবে, বুঝছো। অর্থাৎ তুমি কি এক ঘর সমান এক একক ধরলে তাহলে কি এনে এক হবে, এনে এক হবে, বুঝছো। তুমি 5 ঘর সমান এক একক ধরলে এনে কি 5 বসবে আর এখানে কি এক বসবে। অর্থাৎ এই ফরম্যাটটাই তুমি হচ্ছে কি করবা, বুঝছো। এই যে এরকম স্কোয়ার কিন্তু আবার দিও না, জাস্ট হচ্ছে মানগুলো বসাই দিবা। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা সবাই হচ্ছে বুঝতে পারছো। হ্যাঁ ওকে ফাইন, আসসালামু আলাইকুম।